নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলী-বাঁকের উপকথার শেষ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। হাঁসুলী-বাঁকের উপকথা বোধহয় শেষ গেল। চিরকালের মতো শেষ হয়েছে কিনা সে কথা বলা অবশ্য যায় না, কিন্তু এ কথা ঠিক যে একটা পর্ব শেষ হয়েছে বা হবে হবে করছে। বোধহয় তৃতীয় পর্ব, কাহারদের চাকরি পর্ব, কাহারদের চৌর্য পর্ব, তারপর কোষকেঁদেদের মাতব্বরির সঙ্গে সঙ্গে কৃষাণী পর্বও শেষ হয়ে গেল বা যাই যাই করছে। শেষ হওয়াই সামিল। কর্তার খেলা, কালরুদ্রের অভিপ্রায়। ভগবান হরির বিধানের সঙ্গে আরও একটা সত্যকে তারা স্বীকার না করে পারে নাই, সেটা হলো যুদ্ধ। বনোয়ারি স্বীকার করলে, নিজে মুখে মৃদু স্বরে গম্ভীর দুঃখের সঙ্গে কথাটা উচ্চারণ করলে। বলতে বলতে চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ল। বললে, যুদ্ধ লেগেই হাঁসুলী-বাঁককে সেরে দিয়ে গেল। হতাশভাবে ঘাড় নাড়লে। মর্মান্তিক আক্ষেপ যেন ঘাড় নেড়ে ছড়িয়ে দিতে চাইলে সে। বনোয়ারি মরে নাই, তবে সে মরারই সামিল। দীর্ঘ ৪৫ দিন শয্যাশায়ী থেকে চামড়া ঢাকা মোটা হাড়ের কঙ্কাল নিয়ে কোনো রকমে উঠে বসল। সেই ঘটনার পর সকালবেলা গায়ের লোক তাকে তুলে এনেছিল, জ্বরে বেহুশ অবস্থায়। এর চেয়ে মরলেই বোধহয় ভালো হতো, বললেও সে কথা সে নিজেই। কদিন থেকেই অল্প অল্প চেতনা হয়েছিল তার। বাইরে অনবরত খটখট 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 শব্দ উঠছিল। কানে প্রথম প্রথম অল্প আসছিল, ক্রমে চেতনা স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে শব্দগুলি স্পষ্ট হয়ে উঠেছে। সে জিজ্ঞাসা করেছিল নসুকে, অর্থাৎ নসুবালাকে, করালির নসু দিদিকে। চেতনা হয়েই সে তাকেই দেখতে পেয়েছিল। সে গোপ কামানো মেয়েদের মতো ভঙ্গিতে শাড়ি কাপড় পরা, মাথায় খোপা বাঁধা নসুবালা হাতে চুড়ি নোয়া শাখা পরে তার বিছানার পাশে ঘুরছে। সুবাসীকে দেখতে পায় নাই। এই কয়দিনেও সে দেখেছে নসুবালাই তার সেবা করছে। অক্লান্ত হাতে নিপুণ এবং পরম স্নেহের সেবা। জিজ্ঞাসা করেছিল, নসুবালা? হ্যাঁ। মুখের ওপর ঝুঁকে পড়ে বসন্ত হাসি মুখে উজ্জ্বল চোখে বলেছিল, শোর হয়েছেন? আমাকে চিনতে পারছো? আহ, বাঁচলাম। বনোয়ারি বলেছিল, সে কই? সুবাসী? সে আছে। মাথায় হাত বুলিয়ে দিয়ে নসুবালা বলেছিল, যেছে কোথা, আসবে। কিন্তু সুবাসী আসে নাই। বনোয়ারি বুঝতে পেরেছে। আর জিজ্ঞাসা সে করে নাই, শুধু কেঁদেছিল। চোখ মুছিয়ে দিয়ে নসু বলেছিল, জল খাও এক ঢোক। তারপর বলেছিল, ছড়া কেটে বেঁচে থাকুক চুড়ো বাঁশি, রাই হেন কত মিলবে দাসী, ঝাঁটা মারি তার মুখে। বনোয়ারি মনে হয়েছিল, পুরুষ নসুকে নারীর স্বভাব কি ভগবান তার এই দিনের জন্যই দিয়েছিলেন? এই পরের দিন বহিঃপ্রকৃতি সম্বন্ধে যে সচেতন হয়ে উঠল, বললে, দরজাটা ভালো করে খুলে দে দেখি। দেবমণিকে একবার দেখি, ওর দেখি। তারপর সে প্রশ্ন করলে, পুলের ওপর গাড়ি যেছে নয়? এরই কিছুক্ষণ পর ওই খটখট শব্দ উঠতে লাগলো। কিসের শব্দ নসু? বাঁশ কাটছে। সমস্ত দিন চলছে বাঁশ কাটার শব্দ। এর কতকটা সময় অন্যমনস্কতার মধ্যে তার কাছে আচ্ছন্নতা এবং ঘুমের মধ্যে বৈকালের দিকে আবার শব্দটা তার কাছে ধরা পড়ল। পরের দিন আবার শব্দ উঠতে লাগলো। সে আজ বিস্মিত হয়ে প্রশ্ন করলে, আজও বাঁশ কাটছে নসুবালা? এত বাঁশ কে কাটছে? গভর্নমেন্টের ঠিকাদারেরা বাঁশ কিনেছে জাঙলের সদগোপদের কাছে, টাকায় 2টি বাঁশ।
টাকায় 2টি বাঁশ? টাকায় 8টি বাঁশ, 2টি দরে বিক্রি হচ্ছে। গভর্নমেন্টের ঠিকাদাররা কাটছে। হে ভগবান, এ কি হলো? আগুন লেগে গেল দেশে। কিন্তু কেন? যুদ্ধ। জাপানি না কারা যুদ্ধ লাগিয়েছে, কলকাতায় বোমা মেরে ভেঙে চুরমার করেছে। সেখানকার লোকে কুকুর বিড়ালের মতো পালিয়ে এসেছে। চন্দনপুরের কুড়ে ভাড়া 5 গন্ডা টাকা। চন্দনপুরে ঘর না পেয়ে জাঙ্গলের সদগোপদের বাড়ি ভাড়া নিয়েছে এক ঘর কলকাতার লোক। চালের মণ 16 টাকা, ধানের মণ 10 টাকা। আরও নাকি নানা দেশ থেকে লোকেরা পালিয়ে আসবে, যাবে চন্দনপুরের রেল লাইনের পাশের পাকা সড়ক দিয়ে, কাটোয়া হয়ে সড়কে সড়কে সিউড়ি হয়ে দুমকা হয়ে চলে যাবে পশ্চিম দেশে। তারা পথে চন্দনপুরে থাকবে, জিরোবে 2 দিন। তার জন্য বাঁশের খড়ের ঘর তৈরি হচ্ছে। হাত পা নেড়ে ভঙ্গি করে নসুবালা বললে, সে একখানা বড় গেরাম বুঝলে কি না, তার মধ্যে 10-10টা কাহারপাড়া ঢুকে যায়। বাবারে বাবারে বাবা, সে কতখান্ড গো। তার জন্যে ইদেরা হয়েছে, ডাক্তারখানা বসেছে, 50 মণ চিঁড়ে তৈরি করে রেখেছে, জ্বালায় জ্বালায় মন গুড় এঁকেছে। সেই সব ঘরের জন্য বাঁশ কাটছে। তারপরতে উত্তর যে এল লাইন বসছে, সেখানে উড়োজাহাজের আস্তাবল হয়েছে। সেখানে এসব কি হচ্ছে, তাতে বাঁশ লাগবে। সরকার থেকে হুকুম হয়েছে বাঁশ দিতে হবে, দাম যা চাও লাও। বড় বড় গাছ কেটে কাঠ করে রাখছে আন্না বান্নার জন্যে। অবাক বিস্ময়ে ভাবতে লাগলো বনমালী। বুঝতে পারলে না, হাঁসুলিবাকের উপকথায় এ কখনো ঘটে নাই। বান এসেছে, ঝড় এসেছে, মরকও হয়েছে, পৃথিবীও কেঁপেছে, সে সবই আছে হাঁসুলিবাকের উপকথায়। দাঙ্গা আছে, ডাকাতি আছে, কালো বউ বড় বউয়ের পেতাত্তা আছে, কিন্তু যুদ্ধ নাই। যে যুদ্ধে হাঁসুলিবাকের তন্দ্রাভঙ্গ হয়, উপকথার ইতিহাসের ধারায় মিশে যায়, সে যুদ্ধ নাই। স্থূল মস্তিষ্কে হাঁসুলিবাকের মানুষ বিরাট দেহ বনমালী যে কাঁধ বেঁকিয়ে চলে, ধপ ধপ শব্দ ওঠে যার অতিকায় পায়ের সবল পদক্ষেপে, তার মস্তিষ্কেও এ কিছু ঢুকলো না। পরদিন আবার শব্দ উঠতে লাগলো। বনমালী বললে, আমাকে একবার বাইরে নিয়ে যাবি নুসু? বাইরে যাবা? হ্যাঁ, একবার মা জানুনিকে দেখি। মা জানুনি? হ্যাঁ রে, ওরে আমার হাঁসুলিবাকের বাঁশবাদীর মা জানুনিকে। যেতে পারবা? ধর, খুব পারবো আমি। সে নিজেই উঠে বসল। মটমট শব্দ করে উঠল দীর্ঘদিন শুয়ে থাকে জম ধরা মোটাসোটা হাড়গুলি। খাঁ খাঁ করছে চারদিক, খাঁ খাঁ করছে। বাঁশবন নির্মূল করে ফেলেছে। বড় বড় বট গাছ, অশ্বত্থ গাছ কেটেছে। এখানে ওখানে রয়েছে শুধু শিরীষ, শেওড়া, বেল, এই গাছগুলি। ছায়া নাই, চারিদিকে খটখট করছে মাঘের রৌদ্র। চারিদিকে দেখা যাচ্ছে নদীর কিনারা পর্যন্ত হাঁসুলিবাকের বের। গায়ে ঢুকে ছায়ার নেশায় একটা কেমন ঢুলুনি ঘোর লাগলো। ছায়া ছায়া ছায়ায় ছায়ায় একটা চলতে, থমকে দাঁড়িয়ে ভাবতে ভাবতে ভালো লাগতো। বাঁশবনের আর বট অশোকের ঘন ছায়া মুছে যাওয়ার সঙ্গে সেসব ঘুচে গেল। আর গাছতলায় বসে চোখের তন্দ্রা নামবার অবকাশ হবে না। ছায়ায় দাঁড়িয়ে হাঁসুলিবাকের উপকথার স্বপ্ন রচনার ঠাঁই রইল না। কালো বউ বড় বউ এদের বাসা ভেঙে গেল। মুক্তি যদি পেয়ে থাকে, যদি দিয়ে থাকে ভগবান হরি, তবে বনমালী তোমাকে প্রণাম জানাচ্ছে। এতক্ষণে আর একটা জিনিস তার চোখে পড়ল, মনে ধরা পড়ল। খাঁ খাঁ শুধু চারিপাশের দিক দিগন্তই করছে না, হাঁসুলিবাকের বেরের মধ্যে হাঁসুলিবাকের উপকথার পুরী বাঁশবাদী গ্রাম, সেও যেন খাঁ খাঁ করছে। ঘরগুলি রয়েছে, কিন্তু কলরব নাই। কোথাও গরু ডাকে না বাছুরকে, মেয়েরা কলহ করছে না,
নীল বাঁধের জলে হাঁস চড়ছে না, ছেলেরা খেলা করছে না। এ কি হলো? হাসুলিবাকের বুকের মধ্যে উপকথার কৌটোর ভিতর ভোমরা ভোমরির মতো কালো কালো কাহারদের মেয়ে পুরুষরা কোথায় গেল? নুসুবালা হিসেব দিলে, বলে গেল একে একে এক একজনের কথা। তার মুখের কাছে হাত নেড়ে বললে, এই অমন বুড়ো গো, সবচেয়ে আগে পালাইছে। সেই অমন কাকা তোমাকে যেদিন অসুখ হয়ে ঘরে নিয়ে এলো তার দুদিন বাদে। বুড়ো রমন তার দুদিন পরেই গরু চড়াতে গিয়ে সেইখানেই পাইকারদের বনোয়ারির একটা ভালো গায়ে বিক্রি করে দিয়ে মাঠের পথ ধরে পালিয়েছে। শোনা যায় সে আছে কাটোয়ার, লাঠি হাতে কুঁজো হয়ে ঘুরে বেড়ায়, ভিক্ষে করে। বলে শেষ দশা, তাই এলে মা গঙ্গার ধারে। হাড় কখানা গঙ্গায় পড়লেই আসছে, জন্মে উচ্ছকুলে জনম টনম হবে। নয়নের মা মরেছে, সে মরণ তার ভীষণ। অনন্ত বসন্ত তাই বলে। নবান্নের দিন, অগ্রহায়ণের শেষ মাসে গিয়েছে নবান্ন। নয়নের মা জাঙলে সদ্গ মহাশয়ের 4 বাড়িতে আকষ্ট এঁটো কাটার প্রসাদ খেয়ে দম বন্ধ হয়ে হাঁসফাঁস করে মারা গিয়েছে। নড়তে পারে নাই, কথা বলতে পারে নাই, স্থির দৃষ্টিতে চেয়ে থেকে মরেছে। নসুবালা হঠাৎ কেঁদে ফেললে। তার মনে পড়ে গেল, চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য। কাপড়ের খুঁটে চোখ মুছতে মুছতে সে বললে, এই দেখো, ওখানে ওই গাছতলাটিতে মরেছে নয়নের মা। একা পড়ে রইল, কেউ দেখলে না। তুমি অসুখে পড়ে মাতব্বর নাই, মুরব্বি নাই, অনাথাকে দেখবার গরজ কার বলো? তবে তোমাকে নিয়েও খুব হইচই তখন। নোকে ভাবছে কি হয় কি হয়। নয়নের মাকে কে দেখবে বলো? আমি দেখে কাছে বসলাম। ভাবলাম, আহা, ভাতার চেয়েছে, যুগ্গি পুত চেয়েছে, অনাথা। মনে হলো কি জানো, আমারও হয়তো শেষ এই দশাই হবে। আমারও তো কেউ নাই। মুখে জল দিলাম, তা খেলে, আবার হাঁ করলে, আবার দিলাম, আবার খেলে। চোখ দিয়ে জল পড়তে লাগলো। বললাম, কি হচ্ছে নয়নের মা? তা মুখে কিছু বলতে লাগলে, শুধু অনেক কষ্টে হাত দুটি তুলে কপালে আঁকলে। বললে কি না? বললে কপালের নেকন। তা পরেতে কোথাতে লাগলে, সে কি কোঁতানি। মনে হলো জিউটা বেরিয়ে এলে খালাস পায়। তা সে কি সহজে যায়? অনেক এতে আঁধারের মধ্যে কখন যে জিউটা গেল বেরিয়ে, তা বুঝতে লারলাম। 8 পৌরুষের একজন মরেছে, ওই যে গো, বেশ নামটি, কিন্তু মনে থাকে না নসুর। বিশ্বামিত্র নামটি নসুর মনে থাকে না। বিশ্বামিত্রের বাবা যাত্রাপালায় গান দেখে ওই নাম রেখেছিল ছেলের। বিশ্বামিত্র মরেছে জ্বরে। তারপর এর ছেলে মরেছে, ওর কচি কাছা মরেছে। সেসব ধর্তব্যের মধ্যেই নয়। আর তোমার নিমতেলে পানার হয়েছে জেহেল। জেহেল? হ্যাঁ, জেহেল। নসু খুব রং দিয়েই বললে, যেমন জেলাপির পাক বুদ্ধি তেমন ফল। মনিবের সঙ্গে হিসেব নিয়ে ঝগড়া হলো। পানু মনিবের ওপর শোধ নিতে মনিবের উপমাখানো হুকো চুরি করলে। পানার মনিবকে তো জানো, পেকো মোড়ল নাম, দিলে জেহেলে। পানার বউ এখন চন্দনপুরে একজন পশ্চিমের কাছে থাকে। কিন্তু আর সবাই কই, তারা কোথা গেল? পাড়া যে খা খা করছে। ও হরি! নসু কথাটা তলিয়ে বুঝতে পারে নাই এতক্ষণ, এইবার বুঝেছে। বললে, তারা সব আছে, সেই সন্ধ্যের কাছাকাছি সব ফিরবে। সে কাহার পাড়া আর নাই। সেদিন সে কাল সব ফুরিয়ে গিয়েছে। বাঁশবাড়ি থেকে জাঙলে যাবার আলপথে এই শীতকালেও পায়ের চিহ্ন ঢেকে দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বা ও মথ ঘাসের কণা বেরিয়েছে। চন্দনপুরের আলপথ ঝকঝক তকতক করছে। সব ছুটছে চন্দনপুরের রেলপথে খাটুনি খাটতে। 12 আনা মজুরি। যারা আবার রেলের তেরপল ঢাকা মালগাড়িতে লাইনের কাজ, সেখানে দিনরাত্রি থাকে, তারা পায় বেশি। কয়লা পায়, রেলের লোকেরা কম দামে চাল ডাল দেয়। কাতরভাবেই প্রশ্ন করল বানোয়ারি। অতন, পেল্লাদ, গুপি কথার ওপরে কথা দিয়ে জবাব দিলেন নসুবালা। সব সব সব, খেয়েও বাকি নাই।
মেয়ে পুরুষ সব চন্দনপুর ছুটছে ভোর না হতে। সময় নাই, অবকাশ নাই। কি করবে বল? পেটের দায়। পেটের জন্যেই তো পৃথিবী বনমালী কাকা। পেটের জন্যেই কাহারেরা সাহেব মহাশয়ের পালকি বইছে। কোনখান থেকে এসে এই নীলমাধের পাড়ের ওপর বাঁশ বনে ঘেরা বড় বড় গাছের পল্লবের তলায় বসতি বেঁধেছিল। সাহেবরা গেলে পেটের জন্য ধরেছিল চুরি ডাকাতি। তারপর তাতে জাত গেল। পেট ভরল না দেখে জেলের তাড়নায় তারা চাষকর্ম ধরেছিল। আবার চাষ পেট ভরছে না, আগুন জ্বলল হু হু করে পেটে। তারই তাড়নায় তারা ছুটছে চন্দনপুর। রেলের খাটুনি খাটে। এবার চাষের ধান হয় নাই, হয়েছে খড় আর তুষ। ভাগে কেউ কিছু পায় নাই। পৌষ মাস, লক্ষ্মী মাস। সেই পৌষ মাস থেকেই কাহারদের ঘরে ভাত নাই। ধানের দর 10 টাকা, চালের দর 16। কাল হয়তো হবে 12 আর 18। সরকার থেকে কার ঘর থেকে কত ধান আছে হিসেব নিচ্ছি। তালা বন্ধ করছে সদগোপেরা, সেই ভয়েও বটে, আর টাকা কারবার জন্য বটে। যে যেমন পারছে লুকিয়ে বিক্রি করে দিচ্ছে ধান। কিষানদের পৌষ মাস থেকেই বা ধান দেবে কি করে? তাছাড়া তারা রস বুঝেছে, বলে নিজেরা লাগবো, বাকি যা থাকবে নগদ মজুর দিয়ে চাষ করাবো। যুদ্ধের নাকি এ প্রথম সাঁঝ, এখনো অনেক চলবে। সদগোপেরা দালান কোঠার হিসেব করছে। ভাগে যারা জমি রেখেছিল তারা ছাড়িয়ে নিয়েছে। বনোয়ারির কাছে পিতৃপুরুষের আমল থেকে যে জমি ঘোষেরা ভাগ দিয়েছিল, ঘোষেরা তা ছাড়িয়ে নিয়েছে। সাহেবডাঙ্গার জমি চন্দনপুরের বাবুরা খাস করে নিয়ে হাল জুড়িয়ে লাঙল চষে খাস করেছে। বনোয়ারি সর্বশান্ত হয়েছে। তাহলে এ সংবাদ শুনেও কিন্তু বনোয়ারি বিস্ময়িত প্রকাশ শক্তি ছিল না। দুঃখের এক টুকরো আর্তস্বর বার হবার পথ ছিল না তার কণ্ঠনালীর মধ্যে। স্পন্দনের মধ্যে তার চামড়া ঢাকা বুকের প্রকট মোটা পোজারগুলির প্রায় মধ্যস্থলের হৃৎপিণ্ড ধক ধক করছে। বাইরে থেকে তা স্পষ্ট দেখা যাচ্ছে। নসুবালা বলে গেল, দুর্দশার দিনে করালি ওদের ডাকলে নিয়ে গেল চন্দনপুরে রেলে কারবার কারখানায় কাজ দিলে। আজ আর কাহারদের কাঁধে কোদাল কাস্তে দেখতে পাবে না, দেখতে পাবে গাঁইতি। কারোর হাতে বিচিত্র ধরনের শাবল, কারোর হাতে হাম্মর, কারোর হাতে হাতুড়ি। আশ্চর্য, বনোয়ারি কাকা কেউ আর তার জন্য দুঃখ করে না। বনোয়ারির হাত পায়ের ডগাগুলি ঠান্ডা হয়ে আসছে। নসু বললে, আমি শুধু যাই নাই বনু কাকা, ওই মুখ পোড়া করালির ওপর ঘেন্নায় লজ্জায় যায় নাই। যত ভালোবাসতাম তাকে তত বিষ হয়েছে তার উপর। ছি ছি ছি, লজ্জায় মরে যাই। সে আবার সেপাইদের মতন পোশাক পরে আজকাল বলে মিলিটারি, জুতো পরে টুপি মাথায় দেয়। নসুবালা বলে যায় করালির লজ্জাকর ঘৃণার্থ কীর্তিকলাপের কথা। বনোয়ারি কয়েকদিন তখন শয্যাশায়ী। লোকে সন্দেহ করে এখন তখন অবস্থা। সেই সময় একদিন সকালে দেখা গেল সুবাসী নাই। সুবাসী তার আগের দিন বনোয়ারির চিকিৎসার খরচের অজুহাতে রমণের পন্থানুসরণ করে গরু বাছুরগুলি বিক্রি করেছিল। টাকা কড়ি সব নিয়ে বনোয়ারিকে ফেলে এসে অদৃশ্য হলো। দুপুর নাগাদ খবর এলো সুবাসী চন্দনপুরের করহালির বাসায়। বনোয়ারি কাকা বলল, করালি সম্পর্ক বাঁচলে না? ছি ছি ছি, রোগা মানুষ বনোয়ারি। মেয়েটা চলে গেলে তার কি হবে ভাবলে না? নিষ্ঠুর হৃদয়হীন ঘৃণার্থ করালি। শুধু গায়ের জোর, রক্তের তেজ আর রোজগারের গরমে ধর্মকে পায়ে মারিয়ে গেল। রীতি ব্যবহারকে থুতু দিয়ে ফু দিয়ে উড়িয়ে দিলে। বলবো কি বনু কাকা, পাখির মতো মেয়ে তার মুখের দিকে চাইলে না। পাখি, আহ কি বলবো বনু কাকা, চোখ গেল। পাখি যেমন চোখ গেল বলে দেখে কেঁদে সারা হলো, তেমনি করে কাঁদলে, বিনিয়ে বিনিয়ে কাঁদলে। আবার কাঁদতে লাগলো নসুবালা, চোখ মুছতে লাগলো। বললে,
আহা, পাখির কথা মনে হলেও আমার হিয়েটা ফেটে চৌচির হয়ে যায়। আবার চোখ মুছে বললে, আমি আর সইতে লাড়লাম কাকা। আমি করালিকে সাপ সাপান্ত করে গাল দিয়ে চলে এলাম, গায়ে চলে এলাম, বলে এলাম, জনমের মতো হলো তোর সঙ্গে। গায়ে এলাম, এসেই মনে পড়লো তোমার কথা। আহ, তোমাকে কে দেখছে? ঘরে তো আর দ্বিতীয় জন নাই। সুবাসী পালিয়েছে, রমন পালিয়েছে, কে দেখবে? রোগা মানুষ, প্রলয় জ্বর, বিকার, অচেতন অবস্থা। কি হবে মানুষটির? যথা সর্বস্ব নিয়ে পালিয়েছে সুবাসী, সম্বলহীন অবস্থা। সংসার নিয়ে যারা ব্যতিব্যস্ত, মাথায় ঘায়ে পাগল কুকুরের মতো ছুটে বেড়াচ্ছে যারা, তাদেরই বা অবসর কোথায়? মেয়েরা দু একজন আসছিল যাচ্ছিল দেখছিল, কিন্তু ঘরে আর স্ত্রীলোক নাই। সুরবীরের মতো বিকারগ্রস্ত পুরুষ বনোয়ারি, তারা তাকে সামলায় কি করে? তবে কি এমন মানুষটা, এত বড় সুরবীর, এত বড় মান্যের লোকটা বিনা সেবায় মরবে? রাত্রে জলের সঙ্গে হাঁ করে জল পাবে না, তেষ্টায় গলা শুকিয়ে ছাতি ফেটে মরবে? আমার মন বললে, তবে তুই কি করতে আছিস? ভগবান যে তোকে পুরুষ গড়েও মেয়ের মন দিয়েছে, মেয়ের মতন কাজকর্ম করবার ক্ষমতা দিয়েছে। কেন দিয়েছে? আর একদণ্ডের জন্য ভাবলাম না, চলে এলাম, শিয়রে বসলাম। ভগবানকে প্রণাম করে নসু বললে, তার চরণে পেনাম, তোমাকে বাঁচাতে পেরেছি। এতক্ষণে বনোয়ারি বললে, কেন বাঁচালি নসু? তোমার পেরমাই আর আমার হাত ধরনি। খটখট খটখট খট, বাঁশ কাটা চলছেই, শব্দ ছুটে চলেছে চারিদিকে, হাসুলি বাঁকের বেড়ার কুলে কুলে ছড়িয়ে যাচ্ছে, আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে, বিগত হয়ে গিয়েও আবার এগিয়ে আসছে। হয়তো হাসুলি বাঁকের অতীতকালের কল্পে কল্পে শব্দের আঘাত হেনে তৃপ্তি হচ্ছে না, ফিরে এসে ভাবিকালের দিকে ছুটে চলছে। নসুর কথা ফুরাবার নয়, সে আবার আরম্ভ করলে, দুঃখ আমার পাখির জন্যে। আর সোনার বরণ হলুদ মণি বেনে বউ পাখি গো। সেই পাখির মনে পড়ে আমার পাখির কথা মনে হলে। হ্যাঁ, মেয়ে বটে, বুঝলে? সেদিন সুবাসী গেল, পাখির কান্না দেখে আমি তো গালগালাজ করে পালিয়ে এলাম। সেই দিন সন্ধ্যেবেলায় এই খানিক আত হয়েছে, এমনই সময় পাখি পালিয়ে এলো গায়ে মায়ের ঘরে। কাপড় অক্ততে আঙা হয়ে গেছে, পাখির চোখ জ্বলছে। সন্ধ্যেবেলা কান্না শেষ করে সে ঝগড়া আরম্ভ করেছিল করালির সঙ্গে। তারপর একখানা কাটারি নিয়ে নিজের মাথায় মারতে গিয়ে হঠাৎ শেলে বলে উঠল, একা মরবো কেন? করালি এসেছিল হাত ধরতে, পাখি কাটারি বসিয়ে দিল করালির মাথায়। কিন্তু করালির মতো পুরুষ, সে ধরে ফেলেছিল তার হাত, তাই বেঁচেছে, নইলে আর বাঁচতে হতো না। তবু চোট খানিকটা লাগলো করালির মাথায়, সেই রক্ত মেখে পালিয়ে এলো পাখির গায়ে। করালি এলো পরদিন সকালে কাহারপাড়ায়, মাথায় ডাক্তারখানার ফেটা বেঁধে। তখন পাখি করালির কোটা ঘরের সাঙায় দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তবে হ্যাঁ, করালির কপালে পাখির দাগ চিরস্থায়ী এঁকে দিয়ে গিয়েছে। পাখিকে ভুলবার পথ রাখে নাই পাখি। বসন, পাখির মা, চিরকালের ভালো মানুষ, আর চৌধুরী বাবুর ছেলের সঙ্গে প্রেমের কথা তো সবাই জানে। কাহারপাড়ার বিচিত্র মেয়ে বসন্ত, ওই চৌধুরীর ছেলেকে সে যে ভালোবেসেছিল, তারপর আর সে কারোর দিকে ফিরে তাকায় নাই। কাহারপাড়ার নীল বাঁধে শামুকের বনে পদ্মকলির মতো উদয়স্ত সূর্যের দিকে চেয়ে থাকার মতো ওই একজনের দিকেই ছিল তার মন, চোখ, প্রাণ, সব। চৌধুরীদের ছেলের মৃত্যুর পর সে থাকতো সৎ জাতের গৃহস্থ ঘরের বিধবার মতো, শান্ত মৃদুভাষী বসন্ত। মেয়ের মৃত্যুর পর গিয়ে আশ্রয় নিয়েছে ওই ভাঙা চৌধুরীর বাড়িতে, সেইখানেই এঁটো কাটার প্রসাদ খায় আর মৃত্যুর প্রতীক্ষায় পড়ে থাকে। বসন্তের মা সুচাঁদ চন্দনপুরে আছে, রেলের হাসপাতালের আশ্চর্য চিকিৎসা
পা কাটতে হয় নাই, বুড়ি বেঁচেছে। লাঠি ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেড়ায়, ভিক্ষে করে। চন্দনপুরের ভদ্রলোকদের বাড়ি গিয়ে হাসুলিবাকের উপকথা বলে, স্টেশনের গাছতলায় বসে বলে। হাসুলিবাকের বাঁশবনে ঘেরা ত্রন্দা মাখার স্বপ্নসুলভ ছায়াচ্ছন্ন হাসুলিবাকের উপকথা। ফুলে ভরা, বিষে ভরা, রঙে ভরা বেরঙের উগ্র হাসুলিবাকের উপকথায় বসন্ত তার সাদা রঙের তুলির দাগ, পাখি তার রক্ত লেখা। এই কথা সে নিজের ভাষায় বলে। আর বলে, হাসুলিবাকের উপকথার ঝুলি কাঁধে নিয়ে সে নিজে হলো আদ্যিকালের বুড়ি, করালি হলো দৈত্য কিংবা শয়তান, নতুন কালের মাতব্বর। যুদ্ধকে ওই ডেকে নিয়ে গিয়ে বেশি করে ঢোকালে হাসুলিবাকের কাহারপাড়ায়, সেই কাহারদের ডেকে এনে পথ দেখালে রেলের কারখানায়, সেই ঠিকাদারকে খবর দিলে হাসুলিবাকের বাঁশবনে আদ্যিকালের অগুন্তি বাঁশ রয়েছে, আদ্যিকালের বুড়ো বট রয়েছে। হাসুলিবাকের উপকথার হাড় পাঁচড়া মেরুদণ্ড কাটিয়ে এনে তৈরি করছে যুদ্ধের হুকুম মতো ইতিহাসের ছাঁচের ঘর বাড়ি। মর মর দুম, প্রচণ্ড উচ্চ শব্দে চকিত হয়ে উঠল হাসুলির বাঘ। অল্প এক ঝাঁক পাখি কলরব করে উঠল। সেই ঝাঁকে ঝাঁকে বন্য পাখির দল বাসা ঘুচে গিয়েছে হাসুলির বাঘ থেকে। দাঁতালের দুটো একটাও এই শব্দ ছুটে বার হলো না। ঊর্ধ্বপুঞ্জ হয়ে ভয়ার্ত গরু ছুটে এলো না, ছাগল না, ছেলেরা ছুটে বেরিয়ে গেল না দেখতে এত কিসের শব্দ। ছেলেদের নিশ্চয়ই খাটতে যায় কাহারদের চন্দনপুরে, তাছাড়া থাকলেও হয়তো তারা বিস্মিত হতো না। চন্দনপুরের ধ্বনির উচ্চতা ও বৈচিত্র্য এর চেয়ে অনেক না? চন্দনপুরের ধ্বনির ছাগল গরু নাই আর কাহারপাড়ায়। যুদ্ধ লেগেছে, চালান যাচ্ছে। 2 টাকার ছাগল 10 টাকায় বিক্রি হচ্ছে। 10 টাকার গাইয়ের দাম 30 টাকা, 25 টাকার বলদ 100 টাকা। দুধের দাম নয়, হেলের শক্তির দাম নয়, মাংসের দাম। যুদ্ধ কাহারদের গোসেবা, দুধ বিক্রি ভুলিয়ে দিলে, হো ব্যবসা ঘুচিয়ে দিলে। নসু উঠে দেখলে ব্যাপার কি, গালে হাত দিয়ে শিউরে উঠল সে। মা গো, দহের ধারে সেই শিমুল গাছটা কাটলে, ও এখনো গাছটা পরের বেগের বাতাসে ঝটকে রয়েছে। খটখট 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 বাঁশ কাটছেই। আজ একটা পাশ একেবারেই সাফা কয়ে মিলে গেল দূর দেশান্তরের সঙ্গে। হাসুলির বাকের উপকথার শেষকাল শুধু গাছ কাটার শব্দ। মানুষেরা চন্দনপুরে চলে গিয়ে ইতিহাসের চলমান জনস্রোতে মিশে গিয়েছে। স্থাণু স্থাবর বনস্পতি যারা সর্বপ্রথম গড়েছিল হাসুলি বাকের উপকথার পটভূমি, তারাই যাচ্ছে এবার। শেষ হবে না হাসুলি বাকের উপকথা, তাই দেখতে বাঁচতে হবে ওদের। কাহারপাড়ার লোকে চন্দনপুরের কারখানায় এসে যে নতুন হাবভাব ধারণ গড়ন নিয়ে যাক না কেন, তারাও বিশ্বাস করে এ কথা। বান না এলে হবে না, প্রলয়ঙ্কর বান। কোপাই খেপে উঠবে হাসুলি বাকের উপকথার খ্যাপা কাহার মেয়ের মতো। এলো বান, তেমনি খ্যাপা বান। বাঁশবনের বের নির্মূল হওয়া কোপাইয়ের বান এবার 100 গুণ বেগ নিয়ে বয়ে গেল কাহারপাড়ার ওপর দিয়ে। ভূমিসাৎ করে দিয়ে গেল কাহারপাড়া। একখানি ঘরও হইল না দাঁড়িয়ে। নীল বাঁধ পুড়ে গেল বালিতে। সাহেবডাঙ্গার জমিগুলি পলি পড়ে সোনা হয়ে উঠল। সাহেবদের কুটি শেষ হয়ে গেল। কাহারদের কখনো কখনো ভিটের মমতায় যায়, দাঁড়িয়ে থেকে ফিরে আসে। নসুবালা যায় মাঠের গোবর কুড়াতে, কাঁকড়া ধরতে, মাছ ধরতে। সে রোজ যায়, রোজই একবার করে কাঁদে। মাছ জানুনি গো বলে কাঁদে। বন্যার কথা উপকথা নয়, ইতিহাসের কথা। 1350, ইংরাজি 1943 সালের বন্যা। সেই বন্যায় রেল লাইন ভেসে গেল দামোদর অজয়ের ময়ূরাক্ষী কোপাইয়ের বন্যায়। হাসুলিবাকের মতো অগণিত স্থানের উপকথার পটভূমি ভেসে গেল, পরিবর্তিত হয়ে গেল। ইতিহাস অবশ্য কর্তার বাণী, কালরুদ্রের খেলা। হরির বিধান মানে না।
তারা বলে আকস্মিক, কাকতালীয়। বলুক, সত্য চাই হোক, কাহারেরা মানে। দেখতে পেলে না বনমালী, সে আগেই মরেছে। সে বলে গিয়েছিল তাকে দাহ করতে ওই দাহের ধারে, যেখানে কালো বউ পার ধসে দহের জলে পড়েছিল। সেখানে তার বড় বউকে দাহ করা হয়েছিল। সেখানে বনমালী শ্রাদ্ধের খরচ দিয়েছিল করালি। মাতব্বরকে দিতে হয় এমন ক্ষেত্রে। কাহারপাড়ার লোকেরা ভাবছে নতুন করে পৈতৃক ভিটেতেই ঘর তুলবার কথা। শোনা যায় সরকার থেকে মজবুত বাঁধ বেঁধে দেবে কোপাইয়ের বন্যা রোধের জন্য। 50 সালে সোনার ফসল ফলেছে হাসুলিবাকে। চন্দনপুরের কারখানায় তারা অনেক উপার্জন করে, তবু তারা সেই ফসল দেখে কপাল চাপড়ে কেঁদেছে। শোনা যায় যারা যুদ্ধ বাঁধিয়ে হাসুলিবাকের উপকথার ছেদ টেনে সেখানে নিয়ে এসে ইতিহাসের ধারা, তারা চাষি কিষানদের জন্য, মজুরদের জন্য নতুন ব্যবস্থা করবে। হলে তাদের কতক ফিরে যাবে হাসুলির বাকে, আবার করবে নতুন কালের ঘর, আবার করবে চাষ। মজুর যারা খাটবে এখানে তারাও পাবে নতুন জীবন। যদি সব ভুয়া বা মেকি হয়, তবে চন্দনপুরের এই কারখানার মধ্যেই কাহারদের আবার তৈরি হবে এক উপকথা। হাসুলির বাগ বসতিহীন হয়ে জাঙ্গলের সদগোপ ও চন্দনপুরের বাবুদের জন্য ফসল উৎপাদন করে চেয়ে থাকবে আকাশের দিকে চেয়ে। বন্ধা মেয়ের মতো হয়তো সন্তান সন্ততির জন্য তপস্যা করবে। সুচাঁদ এই উপকথা বলেছে আমাকে। শেষে বলেছে, উপকথায় আছে, মাথায় রাখলে উকুনে খায়, মাটিতে রাখলে পিঁপড়েতে খায়, হাতে রাখলে নখের দাগ লাগে, ঘাম লাগে। তাই হিয়ের মধ্যে এসেছি বাবা, আমি যতকাল আছি শুনতে পাবা। আমি ফুরুলে এই উপকথা শেষ, পারো তো নিকে রেখো। আজ 1353 সালের ভাদ্র মাস, ইংরাজি 1946 সেপ্টেম্বর। আজও কিন্তু ইতিহাসের প্রতিশ্রুতি পূর্ণ হয় নাই, নতুন কাল আসে নাই। হাসুলিবাকের আকাশমুখী তপস্যা চলছে।